আজকের দেশ গড়ার পরিকল্পনা এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু, উপস্থিত আমাদের জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জনাব সোহেল, আলোচক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ থেকে আগত জেলা, উপজেলা, থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে সারাদিন আপনারা এখানে যে বিষয়গুলো আলোচনা করেছেন, আমি যদি প্রথমেই আপনাদের কাছে জানতে চাই, আমি বেশ কিছুক্ষণ ধরে আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেখছিলাম, তা আমি যদি এখন আপনাদের কাছে জানতে চাই যে যেই বিষয়গুলো আপনারা আলোচনা করেছেন, এই বিষয়গুলো গত প্রায় 1.5-2 বছর ধরে আমরা যখন 31 দফা দিয়েছিলাম, আজকে থেকে প্রায় 2.5 বছর আগে, তারপরে আপনারা 31 দফার সেই লিফলেট নিয়ে আমরা যখন সংস্কার প্রস্তাব 31 দফা দিয়েছিলাম, সে সময় কিন্তু কেউই সংস্কার কথাটি বলেনি। সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা 31 দফা দিয়েছিলাম। সামগ্রিকভাবে 31 দফার ভিতরে সাংবিধানিক বিষয় আছে, আইনগত বিষয় আছে, একই সাথে বিষয় আছে এদেশের সর্বপর্যায়ের মানুষকে কিভাবে আমরা একটু বেটার লাইফ দিতে পারি। নারীদের উন্নয়নের কথা যেমন আছে, কৃষকদের উন্নয়নের কথা আছে, ছাত্র ছাত্রীদের শিক্ষার ব্যবস্থা আছে, তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মসজিদ মাদ্রাসার ইমাম বা মুয়াজ্জিম সাহেবদের সম্মানের কথা আছে, এরকম বহু কথা আছে। এই যে আজকে এখানে যেই বিষয়গুলো আপনারা প্রায় 7-8 ঘন্টা ধরে আলোচনা করেছেন, সেই 31 দফা থেকে মূল কতগুলো বিষয় যেগুলো সম্পর্কিত সাধারণ মানুষের কাছে। আপনাদের সাথে বহু বছর ধরে আমিও রাজনীতি করেছি, গত কয়েক বছর হয়তো আপনাদের সাথে মাঠে থাকার সুযোগ হয়নি, তার আগে আমার সুযোগ হয়েছে। আমি যখন মাঠে থেকেছি, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে কথা বলেছি, তার থেকে এবং যখন সারা দেশময় ঘুরে বেরিয়েছি, আমার কাছে অনুধাবন হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে মোটামুটিভাবে আমরা যে বিষয়গুলো আজকে আলাপ করেছি, এগুলো যদি আমরা করতে পারি, শুরু করতে পারি, এগুলো শেষ নেই, কিন্তু শুরু যদি করতে পারি, ধীরে ধীরে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এটা হচ্ছে আমার চিন্তা, এবং সেই জন্য গত প্রায় 2 বছর ধরে আমরা এই কাজগুলো করছি। এখানে অনেকজন আপনারা অনেক পরামর্শ দিয়েছেন। মাহাদি আমিন তার উত্তরে বলেছে যে আমরা এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছি যাতে সহজে মানুষের কাছে নিয়ে যেতে পারেন আপনারা। আমাদের ম্যানিফেস্টে ইন ডিটেইল আরো অনেক বিষয় আছে, সব বিষয় আমরা এখানে আনি, এখানে 8টা বিষয় আমরা এনেছি, বা আপনাদের ফোল্ডারগুলোতে 9টা বিষয় বোধহয় দেওয়া আছে। এখন আমার যেটা প্রশ্ন, পিছন থেকে খুব সম্ভব ভোলা থেকে আমাদের এক সহকর্মী বলেছে, আমরা যদি এগুলা মানুষের কাছে নিয়ে যেতে পারি, তো তখন সোহেল একটা কথা বলেছেন, নিয়ে যেতে পারি মানে আপনারা না নিলে নিবেটা কে? তাহলে আপনাদের নিয়ে বসে সারাদিন কি সময় নষ্ট করলাম? নিতে তো আপনাদের কি হবে? এখন কথা হচ্ছে এই বিষয়গুলো যাতে আমরা মানুষের সামনে উপস্থাপন করি, করতে তো অবশ্যই হবে। আপনারা কি মনে করেন মানুষ এবং দেশের ভাগ্যের পরিবর্তন হবে? কি আপনাদের মনে হয়? মানে এই কাজগুলো যদি আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি, তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? আত্মবিশ্বাসের সঙ্গে কারা কারা মনে করেন হবে? ধন্যবাদ, ধন্যবাদ, হাত তোলার জন্য ধন্যবাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে একজন প্রথম সামনের দিকে রো থেকে একজন একটু আগে বলেছেন, খুব সম্ভব দ্বিতীয় রোতে বসে আছেন, যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডটা খুব পপুলার। হ্যাঁ, ওই যে হাত তুলেছে, আমি দেখেছি, আপনি বলেছেন খুব পপুলার। হ্যাঁ, এইটা খুব পপুলার, তবে আমি শুরু করব একদম পেছন দিক থেকে। আমার এক বোন, উনি একটা কথা বলেছেন অটিস্টিক বাচ্চাদের বিষয়। আমি বোন আপনাকে অনুরোধ করব, আপনার যে ফোল্ডারটা আপনি পেয়েছেন একটু আগে, ডিজেবল বলতে বা অটিস্টিক বলতে যে বাচ্চাদেরকে আমরা বুঝি, যে মানুষগুলোকে আমরা বুঝি, বোন আপনাকে আমি অনুরোধ করব, যে ফোল্ডারটা আপনার কাছে আছে, ওই ফোল্ডারের মধ্যে যে লিফলেটগুলো আছে, তার মধ্যে ক্রীড়া সংক্রান্ত, খেলাধুলা সংক্রান্ত যে লিফলেটটা আছে, আপনি ওটা খুলে দেখেন। ওখানে কিন্তু আমরা এই যে
স্পেশালি এবিলিটি যে বাচ্চাগুলো, আমরা কিন্তু তাদেরকে বাদ রাখিনি, তাদের ছবিটা আমরা ওখানে ইনক্লুড করেছি। আমরা তাদেরকে ভুলে যাইনি, তাদের ছবিটা আমরা ইনক্লুড করেছি। আপনি যদি দেখেন এখানে দেখবেন আছে। কাজেই সমাজের সেই মানুষগুলোকে, সেই বাচ্চাগুলোকে আমরা ভুলে যাইনি। এবং আমার ধারণা খুব সম্ভব আমিনুল যখন ক্রীড়া নিয়ে আপনাদেরকে বলেছে যে আমাদের কি চিন্তা ভাবনা, একটা জাতিকে শুধু তো লেখাপড়া করালে হবে না, জাতিকে একই সাথে খেলাধুলা করাতে হবে। এবং সেখানে আমরা এই বাচ্চাগুলোর কথা রেখেছি। এবং নিশ্চয়ই আপনাদের সকলের না হলে অনেকেরই ধারণা আছে, অলিম্পিকের মধ্যে একটা অলিম্পিক আছে প্যারা অলিম্পিক, যেখানে এই ধরনের মানুষেরা বিভিন্ন খেলাধুলায় পার্টিসিপেট করে থাকে। আমরা মেইন যে অলিম্পিক, সেটাতে আমরা আনফর্চুনেটলি আমাদের খেলোয়াড়রা খুব ভালো করতে পারছে না, কিন্তু প্যারা অলিম্পিকে কিন্তু আমরা ভালো করি। আপনারা কি এটা জানেন? হয়তো সবাই না জানলে অনেকেই জানেন, হয়তো প্যারা অলিম্পিকে কিন্তু আমরা ভালো করি। এখন অবশ্যই এই বাচ্চাগুলো বা এই মানুষগুলো সমাজের অংশ, এবং এদেরকে নিয়ে আমাদের চিন্তা আছে, আমাদের ভাবনা আছে। সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, সেটা চিকিৎসার ক্ষেত্রে হোক, সেটা খেলাধুলার ক্ষেত্রে হোক, তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে হোক। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা এখানে মূল মূল কতগুলো বিষয় আলোচনা করেছি। আজকে সকালে আমি যখন তৈরি হচ্ছিলাম আপনাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, তখন স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে, আর বিভিন্ন খবর টবর কি হচ্ছে ওই যে নিউজে দিয়ে বা ইউটিউবে দিয়ে আমি দেখছি। একজন সাংবাদিক তার খবরে বলছে অস্থিরতা চারিদিকে, মানুষ অস্থির হয়ে গেছে। আপনাদের কি তাই মনে হয় চারিদিকে অস্থিরতা? আমি তো অনেক দূরে আছি, আপনারা তো দেশের মধ্যে আছে, চারিদিকে শুধু অস্থিরতা অস্থিরতা, এটা বলছে, ও চিৎকার করছে, ওইদিকে মব ক্রিয়েট করার চেষ্টা করে, কেউ ফায়দা লুটার চেষ্টা করছে। আপনাদের কি মনে হয় একটি অস্থিরতা চারিদিকে, মানুষের মনের মধ্যে অস্থিরতা? আচ্ছা, যদি তাহলে এটা শুধু নিউজের মধ্যে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের মানুষের কাছে আমাদেরকে যেতে হবে। আপনারা রাজনীতিবিদ, রাজনীতিবিদ হিসাবে আপনারা মানুষের সাথে কথা বলেন, মানুষকে বোঝেন, মানুষের জানেন, মানুষের সমস্যার কথা বলেন। এখানে আমাদের এক বোন একটি সমস্যার কথা বলেছেন, ওনার কোন একটি লাইসেন্স নিয়ে কাজ পান নেই। হ্যাঁ বোন, আপনার সাথে অবিচার হয়েছে, শুধু আপনার সাথে অবিচার হয়নি, স্বৈরাচারের সময় স্বৈরাচার ছাড়া ভিন্ন মতি যারাই ছিল প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে। কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি, তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু, মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব, যা মানুষের কাছে কাম্য, যা এই দেশের আইন বলে, আমরা সেভাবে দেশ পরিচালনা করব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, বসে থাকলে আমাদের চলবে না। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। আজকে আপনাদের সামনে আমরা যেই বিষয়গুলো উপস্থাপন করেছি, যেই 8টি বিষয় উপস্থাপন করেছি, জনগণের যেগুলোতে ভাগ্যের পরিবর্তন হবে, আপনারা হাত তুলে সকলে বললেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি, তাহলে অবশ্যই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আপনারা হাত তুলে সকলে সমর্থন দিয়ে বলেন, তাহলে আমাদের কি এখন সবচেয়ে বড় দায়িত্ব না? আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে এই প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি পরিকল্পনা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া, মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া। বিএনপির একজন কর্মী হিসাবে, বিএনপির একজন নেতা হিসাবে, বিএনপির একজন অ্যাক্টিভিস্ট হিসাবে দোরগোড়ায় নিয়ে যাওয়া। এবং শুধু দোরগোড়ায় নিলে হবে না, দোরগোড়ায় নেওয়াটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কি? আপনি যদি রিয়েলি বিশ্বাস করে থাকেন, আমার ওই নেতা যেরকম বলেছে যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এটি খুব পপুলারিটি পেয়েছে, এটি মানুষ গ্রহণ করেছে। মানুষ যখন গ্রহণ করেছে, তার মানে আমরা সঠিক কাজটি করেছি। তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে, তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে। বাস্তবায়ন কিভাবে ঘটানো সম্ভব? বাস্তবায়ন ঘটানো সম্ভব
যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে জনগণের। জনগণের সমর্থন আপনার পক্ষে নিয়ে আসতে হবে। এখন এখানে মাহাদি আমিন যখন বলছিল, আমি কানেক্ট হয়েছিলাম ইন্টারনেটে যখন মাহাদি আমিন আসলে তখন, তো সেই জন্য ওরকে যেগুলো প্রশ্ন আপনার কাছে ওগুলো বেশি দেখার সুযোগ হয়েছে। তো এখানে বিভিন্ন জন বিভিন্ন আমাদের ঝালকাঠির আলমগীর একটা প্রশ্ন করেছে, পোর্টের প্রশ্ন করেছে। তা আমরা যদি সামগ্রিকভাবে বিবেচনা করি বিষয়টা, বিবেচনা করলে আমরা মাহাদি আমিনের উপস্থাপনাটা কি ছিল? কর্মসংস্থান ছিল। আমার যেই বোন, তার লাইসেন্স ছিল কিন্তু কাজ করতে পারেনি, তার জন্যও কিন্তু একটা উপায় বের করা আছে ওখানে। যেই ছেলেটি ম্যাট্রিক বলেন, ইন্টারমিডিয়েট বলেন, অনার্স বলেন, মাস্টার্স বলেন, ডিগ্রি বলেন করেছে, কিন্তু কোনো কর্মসংস্থান করতে পারছে না, কিন্তু ওর হাতে একটা মোবাইল আছে, ও খুব সুন্দর ছবি তুলতে পারে, ও খুব সুন্দরভাবে কোনো একটা জিনিসের ভিডিও খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু তাতে কি, ওর তো কোনো কোম্পানি নাই। ও যে ওটা উপস্থাপন করে অনলাইনে যে ওটা বিক্রি করে, অনলাইনে দেখানোর মাধ্যমে ওটাতে অ্যাড আসবে, ও যে সেখান থেকে ইনকাম করতে পারবে, সেটার তো তেমন কোনো পলিসি নাই সরকারের পক্ষ থেকে। ওর কাছে যে ও ইনকাম করলে ওর কাছে যে টাকাটা দেশ বিদেশ থেকেও যে ওর টাকাটা এসে পৌঁছাবে, সেটারও কোনো উপায় নাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। ইয়েস, আমরা এই জায়গাগুলোতেই পরিবর্তন করতে চাইছি। একটা মোবাইল ফোন অনেকের কাছেই আছে এখন। আমরা যারা এখানে নিজেদেরকে কিশোর, তরুণ, কোনো যুবক কোনোভাবেই দাবি করতে পারবো না, সেই সীমানা আমরা পেরিয়ে গিয়েছি। কিন্তু যারা সেই সীমানার মধ্যে আছে, তরুণ আছে, যুবক আছে, এরকম মানুষ যারা আছে, যাদের সেই প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে কাজে লাগিয়ে তারা যাতে অর্থ সংস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এরকম অনেকগুলো উপায় আমরা বের করেছি। আমি গতকালকে বলেছি, আজকে আবার আপনাদের সামনে, গতকাল যেহেতু আপনারা ছিলেন না, আপনাদের সামনে আজকে আবার তুলে ধরি আমি কয়েকটি ঘটনা। এখানে যদিও এর মধ্যে আলোচনা হয়েছে, আমি যেই বিষয়গুলো বলবো কম বেশি আলোচনা হয়েছে। বাংলাদেশের একটা বড় সমস্যা, এবং আপনারা আজকে যারা এখানে এসেছেন অধিকাংশই কিন্তু আপনারা জেলা বা উপজেলা পর্যায়ে থেকে আপনারা এখানে এসেছেন। আজকে আমাদের নেতৃবৃন্দ আজকে যারা এসেছেন, শহর এলাকার মানুষ, নেতা বা প্রতিনিধি কম আছেন, তাই নয় কি? অধিকাংশ তো জেলা উপজেলা পর্যায়ে। দেখেন, জেলা উপজেলা পর্যায়ে সাধারণত যারা যুবক বয়সী হয়, এই বয়সের তরুণ বলেন, এখন মেয়েদের মধ্যেও আগ্রহ আছে, কি সেটা, বিদেশে কর্মসংস্থান নিয়ে যাবে। একটা নেশা থাকে বিদেশে যাবার, বিদেশে যাব, চাকরি বাকরি করব, হয় না? তাই তো, আমি তাই জানি, কম বেশি আমার সেরকমই ধারণা আছে। আপনারা কি মনে করেন সঠিক বলেছি আমি? কি ভাই, কম বেশি মানে গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে বহু ইয়াং ছেলে পেলের মধ্যে এরকম একটা ধারণা আছে বিদেশে যাব। আর যাব বললেই তো আর হয় না। গতকালকে আমি দুটো দেশের উদাহরণ দিয়েছিলাম। এক দিয়েছিলাম জাপানের উদাহরণ, দুই দিয়েছিলাম ইউরোপের একটি দেশ ইটালির উদাহরণ। আরো আছে, এই দুটো উদাহরণ দিয়েছি আমি। যেমন ধরেন জাপানে, জাপানে পপুলেশন আমাদের যেরকম পপুলেশনের মধ্যে ইয়াং পপুলেশনের সংখ্যা বেশি, জাপানে কিন্তু ওটা রিভার্স, অপোজিট। ওখানে যারা বয়স্ক মানুষ তাদের সংখ্যা বেশি, ইয়াং পপুলেশনের সংখ্যা কম, রেশিওতে, পপুলেশন রেশিওতে। তাদের এখন মানুষ প্রয়োজন। জাপান একটা কনজারভেটিভ সোসাইটি। তাদের সব মানুষ যে খুব ইংরেজি বলে বা বলতে পারে তা নয়, তারা তাদের ভাষায়, কারণ জাপান এতটাই উন্নত দেশ, তাদের খুব যে প্রয়োজন সবার অন্য ভাষা শেখা তা না। তার ভাতের অভাব নাই, কর্মসংস্থানের অভাব নেই, কাজে তার দরকার নাই অত, তার দেশের মধ্যেই সেই ব্যবস্থা তারা করেছে। কিন্তু এখন পপুলেশনের ডায়নামিকটা এরকম হওয়ার কারণে তাদের কৃষি ক্ষেত্রে কাজের মানুষের সমস্যা দেখা দিয়েছে, এবং তাদের যে এই যে সিনিয়র সিটিজেন যারা আছে, বয়স্ক যারা মানুষ আছে, তাদেরকে টেক কেয়ার করার জন্য মানুষের অভাব দিয়েছে। তাদের প্রচুর মানুষ দরকার, হেলথ কেয়ারের দরকার, এবং এগ্রিকালচারে মানুষ তাদের দরকার। ইন্দোনেশিয়া থেকে, নেপাল থেকে প্রচুর মানুষ যাচ্ছে, বাট আমরা বাংলাদেশ থেকে খুব মানুষ পাঠাতে পারছি না। কিছু মানুষ যাচ্ছে, স্টুডেন্ট হিসেবে যাচ্ছে, কিছু সুবিধা, স্টুডেন্ট হিসেবে গিয়ে কোর্স টোর্স করে ওখানে থেকে তারা কিছু কষ্ট করে ব্যবস্থা করছে। কিন্তু রাষ্ট্র বা সরকার যদি একটা উদ্যোগ নেয় যে ঠিক আছে, আগামী 1 বছরে জাপানে আমরা তে 5 লক্ষ মানুষ পাঠাবো,
কিন্তু এই প্রত্যেকটা মানুষকে আমরা শিখিয়ে নিব যে কি চাহিদা আছে জাপানে। কৃষিতে চাহিদা আছে এবং হেলথ কেয়ারে চাহিদা আছে। কৃষিতে সাধারণত পুরুষরাই যাবে, হেলথ কেয়ারে সাধারণত নারীরাই যাবে। তাহলে তাদের কালচার, তাদের ভাষা আমাদের এই মানুষগুলোকে শিখাতে হবে যারা সেখানে যাবে, এবং যে কাজের জন্য যাবে সেটার বেসিক ট্রেনিং আমাদের দিতে হবে। ঠিক একইভাবে ইউরোপের অনেক দেশ আছে, যেমন ইটালিতে আছে। ইটালিতে একই অবস্থা। মিডল ইস্টে বাংলাদেশ থেকে বছরে 8 থেকে 10 লক্ষ মানুষ যায়, তার মধ্যে 7 থেকে 8 লক্ষ মানুষ আনস্কিল লেবার যাচ্ছে। এখন গিয়ে ওখানে ক্লিনারের কাজ করছে। স্বাভাবিকভাবে ক্লিনারের কাজ যে করছে, কাজটা আমরা ছোট করে দেখছি না, কিন্তু যে কোনো কারণেই হোক তার বেতন কম হচ্ছে। কিন্তু যখন আপনি এগ্রিকালচারে নিয়ে যাবেন, যখন আপনি হেলথ কেয়ারের নিয়ে যাবেন, স্বাভাবিকভাবেই তার বেতন অনেক বেশি হবে। এবং বিশেষ করে যখন আপনি ভাষা শিক্ষা দিবেন এবং একই সাথে ওই বিষয়ের ট্রেনিংটা তাকে দিবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, নিশ্চয়ই আপনারা এখানে শিক্ষা নিয়ে যে আপনাদের সামনে উপস্থাপন করেছে আমাদের আজকের আলোচনার বিষয়গুলি, সেখানে নিশ্চয়ই জানিয়েছে যে আমরা প্রাইমারি সেকেন্ডারি লেভেলে আমরা ইংরেজির পাশাপাশি কয়েকটি ভাষা আছে। ছাত্র বা ছাত্রী যে হবে সে তার পরিবারের সাথে আলাপ করে ডিসাইড করে নেবে, কিন্তু তাকে একটি ভাষা শিখতে হবে। ইট কুড বি জাপানিজ, ইট কুড বি ম্যান্ডারিন, ইট কুড বি ফ্রেঞ্চ, ইট কুড বি অ্যারাবিক, এরকম 5-7টা ভাষা থাকবে। আমরা যেই ভাষাগুলো মোটামুটি ঠিক করেছি, আমরা সেই সব দেশের সাথে কথা বলেছি। তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা সেই টিচারদেরকে তারা তৈরি করে দিবে। এত টিচার তো আনা সম্ভব হবে না, বাংলাদেশেরই হয়তো 2, 4, 5 হাজার টিচার আমরা তৈরি করব যারা আমাদের স্কুলগুলোতে গিয়ে শিখাবে। এরকম টিচারের তারা আমাদেরকে তৈরি করে দিবে। আমাদের কয়েকটি দেশের সাথে কথা হয়েছে। আমরা এর মধ্যে বের করেছি যে আগামী 10 বছর, বের করছি ডাটা দিয়ে, আগামী 10 বছর আমরা মিডিল ইস্টেও যদি লোক যায়, কি ধরনের লোক প্রয়োজন হতে পারে। আমরা আর আনস্কিল লেভেল পাঠাতে চাই না, আনস্কিল শ্রমিক আমরা পাঠাতে চাই না। আমরা এদেরকে কিছুটা ভাষা শিক্ষা দিতে চাই এবং কিছুটা আমরা ট্রেনিং দিতে চাই কি কি ধরনের কাজ আছে। অন্য অন্য আরো অনেকগুলো দেশ থেকে, পাশের আহ, আহ, ইন্ডিয়া থেকে যাচ্ছে, পাকিস্তান থেকে যাচ্ছে, ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু যেই মানুষগুলো ওইসব দেশ থেকে যাচ্ছে আমরা খেয়াল করে দেখলাম এই মানুষগুলো সুপারভাইজার বা অফিসার লেভেলে যাচ্ছে। আমাদের মতন আমাদের দেশ থেকে যারা যাচ্ছে তারা কিন্তু খুব কমই আছে যে ওই অফিসার পোস্টগুলোতে আছে। কেন? প্রধান একটি কারণ হচ্ছে ভাষা, দ্বিতীয়ত একটি কারণ হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং এর জন্য। ভাষা এবং টেকনিক্যাল ট্রেনিং জানা না থাকার কারণে আমাদের মানুষগুলো ওই কম বেতনের কাজটা করছে। আমরা এটাকে পরিবর্তন ঘটাতে চাই। শহীদ জিয়া বাজারটার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন। আমরা এখন আগামী বিএনপি সরকার ইনশাল্লাহ আমরা এখন স্কিল লেবার, আনস্কিল থেকে স্কিল লেবার তৈরি করব আমরা। এভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি, একটা ফোন দিয়ে বোঝানোর। এছাড়াও আমি বলেছিলাম, যেমন ওই দিন আমি বলেছিলাম একটা ঘটনা, কোরিয়াতে, সাউথ কোরিয়াতে তারা বাংলাদেশে এসেছিল কয়েকদিন আগে। বাংলাদেশে এসেছিল তারা ওয়েল্ডার, ওই যে ঝালাই করে, যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঝালাই করে, গ্রিলের দরজা জানলা ঝালাই করে, এরকম ওয়েল্ডার তারা নিবে। কিন্তু যেন তেন ওয়েল্ডার না, আন্ডার ওয়াটার ওয়েল্ডার, পানির নিচেও ঝালাই হয়। এটা স্পেশালাইজ টাইপের একটা ওয়েল্ডার। একজনও তারা বাংলাদেশে খুঁজে পায়নি। তারা বাংলাদেশ থেকে বেশ ভালো একটা সংখ্যক ওয়েল্ডার নিতে চেয়েছিল, একজনও নিতে পারেনি, তারা খুঁজেই পায়নি। এই টেকনোলজি, এই ট্রেনিং, এই দক্ষতা আমাদের কারো নেই যারা ওয়েল্ডার আছে। বেতন কত ছিল জানেন এক একজন ওয়েল্ডারের? $3,000। এক একজন ওয়েল্ডারের বেতন ছিল $3,000। তার মানে তারা যদি 1,000 লোক নিত, 1,000 ইন্টু 3,000, দেখেন কতগুলো ডলার আসতে পারতো, বৈদেশিক মুদ্রা দেশে আসতে পারতো যদি আমরা দিতে পারতাম। আমরা খুঁজে বের করছি যে এরকম কোথায় কোথায় কি আছে, এবং সেভাবে আমরা ভবিষ্যতের দিনগুলোতে আমাদের টেকনোলজিক্যাল সেন্টারগুলোকে আমরা এইভাবে তৈরি করব। আমাদের বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলোকে আমরা এইভাবে তৈরি করব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের এখানে একটি কাগজ আছে, সেটা হচ্ছে পরিবেশ, হেলথের ব্যাপারে একজন একটা কথা বলেছেন, আমি সেটাতে আসছি আমার বক্তব্যটা। পরিবেশ নিয়ে একটি কথা বলেছেন। আপনারা কম বেশি অনেকেই ঢাকা শহরে আসেন। ঢাকা শহরের পপুলেশন প্রায়, অনেকে বলে, আমি সঠিক জানি না, বাট সঠিক ডেটা নেই, এটা নিয়ে মানে বিভিন্ন রকম ডিবেট আছে, 3 কোটির কাছাকাছি। ঢাকা শহরে এই মুহূর্তে আপনি যদি কোথাও টিউবওয়েল বসান, মোটামুটি ভাবে 1,000 ফিট নিচে নামতে হয় পানি বের করার জন্য। 1,000 ফিট নিচে, কম বেশি।
আমি যখন ছোট ছিলাম, মানে আমার বয়স যখন, এটা আমি কথা বলছি ধরেন 74-5 এর ঘটনা। আমার পরিষ্কার মনে আছে ক্যান্টনমেন্টে যে বাসায় আমরা থাকতাম, 6-7 ফিট মাটি খুঁড়লে পানি বের হতো, বুদবুদ বুদবুদ করে পানি বের হতো। সেই পানি এখন 1000 ফিট নিচে পাওয়া যায়। এটা দিয়ে আমি আপনাদেরকে বলতে চাইছি, আমরা এই যে খাল খননের কথা বলেছি, শহীদ জিয়ার সেই বিখ্যাত খাল খনন কর্মসূচি, যা যা কিনা এখনো গ্রামের লক্ষ কোটি মানুষের কাছে খুব পপুলার একটি প্রজেক্ট, পপুলার একটি পরিকল্পনা, এইটি আমরা শুরু করতে চাই। ঢাকা শহরে আমরা যারা, আপনারা যারা থাকেন ঢাকা শহরে, ঢাকা শহরে এখন অনেক সময় অনেক জায়গায় পানি পাওয়া যায় না। ঢাকা শহরের শীতলক্ষ্যা নদী, এই যে এখানে টিপু বসে আছে, নারায়ণগঞ্জ মহানগরীর শীতলক্ষ্যা নদী, তারপরে বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীর পানি বিন্দু মাত্র ব্যবহার করা যায় না। গতকাল একজন, আমি সন্ধ্যার সময় স্পেশালিস্ট একজনের সাথে কথা বলছিলাম, ওনাদের কাজ এই পানি নিয়ে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে খসরু সাহেবও আছেন, উনি খুব সম্ভব সেই সময় বোধহয় এখানে পড়ালেখা করতেন, 70-এর দশকে, 70s-এর দিকে। তখন এই যে লন্ডনের বিখ্যাত থেমস নদী, যেটা থেমস নদীর অবস্থাও বুড়িগঙ্গার মতন ছিল, দুর্গন্ধ, পাশ দিয়ে গেলে দুর্গন্ধ লাগতো। তো আমি ওই ভদ্রলোকের সাথে কথা বলছিলাম যে আচ্ছা, এই বুড়িগঙ্গা নদীর যে এই অবস্থা, এটা কি ঠিক করার কোনো উপায় আছে? উনি বলেন যে হ্যাঁ, ঠিক করার উপায় আছে। আমাদেরকে প্রায় 2 মিটারের মতন বুড়িগঙ্গার নিচ থেকে পুরো মাটি সরিয়ে ফেলতে হবে, এবং আরো কিছু বিষয় আছে, সব সুয়েরেজ লাইন। এখানে ডক্টর জিয়া আছেন, উনি ওয়ার্ল্ড হেলথে কাজ করতেন, ওয়ার্ল্ড ব্যাংকে হেলথে কাজ করতেন। ডক্টর পাভেল আছেন, ওনাদেরও একটু বেসিক আইডিয়াটা আছে। তো ওই ভদ্রলোক আমাকে বলছিলেন যে সোয়ারেজ লাইন, যে ঢাকা শহরে কম বেশি সব সোয়ারেজ লাইন গিয়ে আমাদের নদীগুলোতে পড়ছে। এই মুহূর্তে শীতলক্ষ্যা, মেঘনা থেকে পানি নিয়ে এসে ঢাকা শহরকে প্রোভাইড করা হচ্ছে। প্রতিদিন ঢাকা শহরে পানি কতটুকু লাগে জানেন? প্রায় 3 কোটি লিটার পানি লাগে প্রতিদিন। কিন্তু এইভাবে যদি নদীগুলো মানে এইভাবে দূষিত হতে থাকে নদীগুলো, শীতলক্ষ্যা থেকে আগে পানি নিত, এখন শীতলক্ষ্যার পানি নেওয়া কোনোভাবেই সম্ভব না। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নামতে 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 1000 ফিট নিচে চলে গিয়েছে। পাশে নদী, যেটা ইমিডিয়েট নদী বুড়িগঙ্গা, সম্ভব না। শীতলক্ষ্যা নিচ্ছে, বাট শীতলক্ষ্যার পানিও এখন পলিউটেড হয়ে যাচ্ছে, এখন চলে গেছে মেঘনায়। কিন্তু এখন মেঘনার পাশ দিয়েও মিল ফ্যাক্টরি হচ্ছে, সুয়েরেজ লাইন বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, ওটার পানিও আস্তে আস্তে পলিউটেড হচ্ছে। নেতৃবৃন্দ, আমরা এই বিষয়গুলো চিন্তা করছি কি? আমরা শুধু স্লোগান দিচ্ছি, কে কাকে দোষ দিব, কে কাকে ব্লেম গেম করব, আমরা এটার মধ্যে রয়ে যাচ্ছি। ঢাকা শহরে যদি এই মুহূর্তে 3 কোটি লোক বসবাস করে, হয়তো 15 বছর পরে আমরা যদি এখনই এই বিষয়গুলোতে হাত না দিই, 15 বছর পরে ঢাকা শহরের মানুষকে আপনি পানি খাওয়াতে পারবেন না, 1 লিটার পানি পাবেন না আপনি ঢাকা শহর বা আশেপাশের মানুষকে। আমরা বিষয়টা এইভাবে চিন্তা করেছি কিনা? আজকে মনে হয় সময় এসেছে আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আপনার এখানে অনেকগুলো প্রশ্ন আপনারা রেইজ করেছেন, যারা আপনার প্রশ্ন করেছেন, অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, অনেক সমস্যা আছে। সকলে মিলে যদি আজকে আপনারা এই ঘরটা ময়লা করেন, এই ঘরটা ময়লা করতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আপনারা প্রায় 800-850 মানুষ আজকে এখানে উপস্থিত আছেন। 10 মিনিটের মধ্যে আপনারা অসম্ভব ময়লা করে দিতে পারবেন এই ঘরটা। কিন্তু তারপরে পরবর্তীটা চিন্তা করেন, পরিষ্কার করতে হলে কত সময় লাগবে এবং কত পরিশ্রম লাগবে। কিন্তু ময়লা করার জন্য খুব পরিশ্রম লাগবে না, কিন্তু অল্প একটু পরিশ্রম করবেন, প্রত্যেকে 1 মিনিট করে পরিশ্রম করলে ঘরটা ময়লা হয়ে যাবে, কিন্তু পরিশ্রমটা লাগবে যখন পরিষ্কার করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, গত 15-16 বছরে এই দেশটাকে, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি শুধু ওই যে পানির ঘটনা যেটা আপনাদেরকে বললাম, আমরা সেই জন্যই খাল খনন করতে চাইছি, যে আস্তে আস্তে আমরা যদি আজকে থেকে খাল খনন করা শুরু করি, হয়তো 10 বছর সময় লাগবে এই পানি আস্তে আস্তে ভিতরে গিয়ে মোটামুটি ওটা আবার রিচার্জ হতে। আপনাদের আরেকটা ভয়াবহ কথা বলি আমি। ঢাকার ইমিডিয়েট পাশে সাভারে, যেখানে আমাদের বহু গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যেখানে আমাদের লেদার ফ্যাক্টরি আছে, বিভিন্ন ক্লোদিং ফ্যাক্টরি আছে, অনেকগুলো ফ্যাক্টরি কি করেছে জানেন? যারা কেমিক্যাল ব্যবহার করে, রং করে, বিভিন্ন ওয়াশ করে, কেমিক্যাল করে, বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে যেগুলো তাদেরকে মেনটেন করতে হয় যারা এক্সপোর্ট করে। কেউ কেউ ফাঁকিবাজি করে ওই টিউবওয়েলের মতন, টিউবওয়েলের পাইপ যেরকম ভিতরে বোরিং করে দিতে হয়, করেছে কি, অনেক ভিতরে বোরিং করেছে, করে কেমিক্যাল ওর মধ্যে ফেলে দিচ্ছে। ফলে যেটা হয়েছে, মাটির ভিতরে তো শাখা প্রশাখা আছে, এই কেমিক্যালগুলো আস্তে আস্তে শাখা প্রশাখা দিয়ে সারা সাভার অঞ্চল আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে।
সাভারে অনেক টিউবওয়েল আছে যেখান থেকে পানির বদলে এখন ওই কেমিক্যাল বের হয়। আপনারা চিন্তা করেন কি ডেঞ্জারাস অবস্থার মধ্যে চলে গিয়েছে। তার মানে আস্তে আস্তে কেমিক্যাল ছড়িয়ে পড়লে আপনি তো কেমিক্যাল মাটি থেকে ওয়াশ করতে পারবেন না। নদীতে যেই আস্তর জমেছে সেটা হয়তো কেটে আমরা পরিষ্কার করতে পারবো, কিন্তু কেমিক্যাল যখন সারা মাটির মধ্যে ছড়িয়ে পড়বে আপনি কিভাবে এটা ওয়াশ করবেন, কিভাবে পরিষ্কার করবেন? ওখানকার পানি, ওখানকার মাটি সব দূষিত হয়ে যাবে। ওখানে কোনো ফসল হবে না, কোনো মাছ থাকবে না পুকুরে, কোনো পানি ওখানে আপনি খেতে পারবেন না। কি বিশাল অঞ্চল আস্তে আস্তে আপনার দূষিত হয়ে যাবে। কি একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার একটা পলিটিক্যাল বক্তব্য একদমই হচ্ছে না আমি জানি, কিন্তু আমি আমার এই সব কিছু ঘাটাঘাটি করতে গিয়ে আমার যেটা কনসার্ন, আমার যেটা রীতিমতন ভয়াবহ একটা অবস্থার কয়েকটি চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। কেন তুলে ধরছি? এই জন্যই তুলে ধরছি যে এই অবস্থার পরিবর্তন হতে হবে। এই অবস্থার পরিবর্তন করতে পারবে একমাত্র বিএনপি। বিএনপির পক্ষেই করা সম্ভব এই অবস্থার পরিবর্তন। কেন করা সম্ভব? আপনাদের ওই ফোল্ডারের মধ্যে একটা লিফলেট আছে, দেখবেন, দুর্নীতি সংক্রান্ত। নিশ্চয়ই কেউ কেউ দেখেছেন, সবাই না দেখলে বাই নাও কেউ কেউ নিশ্চয়ই দেখেছেন। ওখানে আমরা পরিষ্কার দেখিয়েছি, এটি আমাদের রিসার্চ না, আমাদের সম্পর্কে বিভিন্ন সমালোচনা করেছে এরকম একটি সংগঠন। ভবিষ্যতেও তারা একদম লাগাম ছাড়া সমালোচনা করবে আমাদের, এ ব্যাপারে একদম সন্দেহমুক্ত থাকতে পারেন। কিন্তু সেই সংস্থাটাই কিন্তু তাদের পরিসংখ্যানের ভিত্তিতে প্রমাণ করে দেখিয়েছে যে 96 থেকে 2001 সাল পর্যন্ত এই যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, এরা দুর্নীতির মাধ্যমে যে দেশকে যে একদম অতলে নিয়ে গিয়েছিল, 2001 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে, তারপর থেকে দেখবেন 2001 সাল থেকে ওখানে গ্রাফ দেওয়া আছে, ধীরে 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 উপরে উঠে। এবং 2006 সালে যখন আমরা হ্যান্ডওভার করি সরকার ব্যবস্থা, সরকারের ক্ষমতা যখন হ্যান্ডওভার করি কেয়ারটেকারের কাছে, তখন মোটামুটিভাবে দুর্নীতি যে সর্বনিম্ন সেই তকমা থেকে বাংলাদেশকে বিএনপি বের করে নিয়েছিল, অর্থাৎ আপনাদের দল বের করে নিয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, এই দেশে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি কে করেছিল? আপনারাই করেছিলেন। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদের এনরোলমেন্ট দেখেন অনেক 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 বেশি, অনেক বেশি। একটি ঘটনার কথা বলি আপনাদেরকে। এই যে ম্যাডাম দেশনেত্রী খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন, উনি যখন গত বছরে, এই বছরের প্রথমে যখন উনি হাসপাতালে আসলেন, তো হঠাৎ একদিন একজন নার্স এসছে। তো নার্স এসে ওনাকে বলছে, আমি কিন্তু তোমাকে জানি, তোমার সম্পর্কে। তো ওনার সম্পর্কে, উনি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার, এত বড় একজন লিডার, এটা তো জানবে। তো নার্সটা এত দেখেন বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, নার্সটা তখন বলছে, আমি কিন্তু তোমাকে, তুমি যে এখানে আছো এই হিসাবে জানি না, আমি তোমার সম্পর্কে অন্যভাবে জানি। তা আমি এবং আমার স্ত্রী ওখানে ছিলাম, আমার ছোট ভাই স্ত্রী ছিল। আমরা বললাম, কিভাবে তুমি জানো? বলে যে আম্মাকে, তখন ও আম্মার দিকে তাকিয়ে, আমাদের দিকে তাকিয়ে, আবার আম্মার দিকে তাকিয়ে, তখন নার্সটা বলছে, আমার বাড়ি নাইজেরিয়া, তুমি যে তোমার দেশে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছো ইন্টারমিডিয়েট পর্যন্ত, মানে সেকেন্ডারি পর্যন্ত, তোমার দেখা দেখি আমার দেশে আমার সরকার এটা চালু করেছে, এবং আমার মতন মেয়েরা, বহু লক্ষ লক্ষ মেয়ে এই সুযোগ পেয়েছে, তারা ফ্রি, তারা এখন পড়ালেখা শিখছে। স্বাভাবিকভাবেই আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান ছিলাম ওখানে, স্বাভাবিকভাবে আমাদের তো গর্ববোধ হবে। কিন্তু এই গর্ব কি শুধু আর সন্তান হিসেবে আমার? আমি তো মনে করি এই ঘরে উপস্থিত প্রত্যেকটা মানুষের এটা গর্ব। প্রত্যেকটা মানুষের, আপনাদের প্রত্যেকটা, আপনারা যারা ওনার ভাইয়ের বয়সী, আপনারা যারা ওনার সন্তানের বয়সী, আপনারা শুধু এই ঘরের বাইরে, ভিতরে যারা আছেন তা না, সমগ্র বাংলাদেশে ওনার যত সহকর্মী, যত দলের কর্মী ছড়িয়ে ছিটেছে, প্রত্যেকের এটা গর্বের বিষয়। ওই নার্সদের কথাটা, প্রিয় সহকর্মী, কিন্তু আজকে আবার সে ফিরে যাই দ্বিতীয় রোতে বসা আমার সেই সহকর্মীর কথা, যে ফার্মার্স কার্ড আর ফ্যামিলি কার্ড খুব পপুলারিটি পেয়েছে, মানুষ এটা চাইছে। হ্যাঁ, দেখেছি, আপনার হাত দেখেছি আমি। এখন নেপোলিয়ন বলেছিল, আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। প্রিয় সহকর্মী, দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষিত মা তৈরির প্রক্রিয়া শুরু করে গিয়েছেন। আজকে আসুন আমরা আগামী বিএনপি সরকার, এটা তো চলছে, আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার
শিক্ষিত মাদেরকে স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা গড়ে তোলার প্রক্রিয়া শুরু করি, যা আমরা করতে চাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, যা আমরা করতে চাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। একটি কথা আলোচনা করতে গেলে প্রায় একটি কথা আসে, তরুণ সমাজের বিষয়ে একটি কথা আসে যে ড্রাগের প্রবলেম, তারা সারাদিন ঘরে বসে থাকছে, ফেসবুক করছে। ভাই, বাচ্চাগুলা বা ইয়াং মানুষগুলা করবে কি? আমরা কি তাদেরকে সুযোগ করে দিতে পেরেছি? স্কোপ তৈরি করে দিতে পেরেছি? তাদের খেলাধুলার ব্যবস্থা করে দিতে পেরেছি আমরা, বা করছি কি? তার খেলার মাঠ তৈরি করতে পেরেছি কি, বা করছি কি? বিএনপি সেই পরিকল্পনায় নিতে চায়। আমরা চাই একটা বাচ্চা স্কুলে গেলে শুধু যে পড়বে, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি গেলেন, শুধু যে পড়বে তা না, পড়ার পাশাপাশি সে ডিবেট করবে, পড়ার পাশাপাশি যার ভালো লাগে সে আর্ট প্র্যাকটিস করবে, পড়ার পাশাপাশি যার হারমোনিয়াম বাজাতে ভালো লাগে সে হারমোনিয়াম বাজানো শিখবে, যার গিটার বাজাতে সে ইচ্ছা করে সে গিটার বাজানো শিখবে, যার খেলতে ইচ্ছা করে কোনো একটি পার্টিকুলার স্পোর্ট যার ভালো লাগে সে সেই স্পোর্টে সে অংশগ্রহণ করবে। তার তো যে এনার্জিটা আছে, ইয়াং বয়সে যে এনার্জিটা আছে, তাকে যদি এনার্জিটা আমরা সঠিকভাবে ব্যবহারের উপায় বের করে দিতে না পারি, তাহলে তো সেটা সে অন্যভাবে ব্যবহার করবেই, খারাপ দিকে তো সে যাবেই। আপনার এবং আমাদের সকলের দায়িত্ব হচ্ছে তাদেরকে আগামী দিনের যেই ভবিষ্যৎ, তাদেরকে ভালো পথটি দেখানো। সোশ্যাল মিডিয়া থেকে, হ্যাঁ থাকবে সোশ্যাল মিডিয়া, বলছি না বের হতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে বের করে নিয়ে এসে খেলার মাঠে নিয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়ায় যদি 1 ঘন্টা থাকে, খেলার মাঠে অন্তত 2 ঘন্টা সে থাকবে। সোশ্যাল মিডিয়ায় যদি 45 মিনিট থাকে, তাহলে 1 ঘন্টা অন্তত ডিবেট করবে, 1 ঘন্টা অন্তত আর্ট করবে, 1 ঘন্টা অন্তত কালচারে থাকবে। শুধু পড়ালেখা দিয়ে একটি জাতি গড়ে উঠতে পারে না। আর্ট এবং কালচার যদি একটি জাতির না থাকে, সেই জাতির ভেতরে যদি না থাকে, তাহলে সেই জাতি গড়ে উঠতে পারে না। সহকর্মীবৃন্দ, স্বাস্থ্য, অনেকেই আপনারা বলতে পারেন যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের রাজনীতিবিদরা আমরা খুব পলিটিক্যাল স্লোগান দিয়ে দিই, হ্যাঁ আমরা ক্ষমতায় আসলে সবাই স্বাস্থ্য পাবে, সবাই ফ্রি পাবে, সবার স্বাস্থ্য ব্যবস্থা সব একদম নিশ্চিত হবে, সবকে আমরা এই করে দিব ওই করে দিব। ব্যাপারটা কি খুব সহজ? আপনাদের কাছে কি মনে হয় ব্যাপারটা খুব সহজ? ব্যাপারটা কিন্তু মোটেও সহজ না। বাংলাদেশে কম বেশি এই মুহূর্তে জনসংখ্যা কোনোভাবে 20 কোটির কম না। এই যে ইউকে যুক্তরাজ্য, এই দেশের জনসংখ্যা হচ্ছে 7 কোটি। এই দেশে কোনো ব্যক্তি যদি বৈধভাবে বসবাস করে, তাহলে সেই ব্যক্তির সব রকম স্বাস্থ্যর যা প্রয়োজনীয় সরকার বা রাষ্ট্র বহন করে। সেটি কারো বাইপাস হোক, কারো স্টেন্টিং হোক, কারো কিডনি ডায়ালিসিস হোক, কারো কিডনি পরিবর্তন হোক, কারো ক্যান্সার হোক, সব সরকার বহন করবে। কিন্তু এই দেশের সরকারও হিমশিম খাচ্ছে, হিমশিম খাচ্ছে, কিন্তু রীতিমতন পার্লামেন্টে ডিবেট হচ্ছে, কথাবার্তা হচ্ছে, হিমশিম খাচ্ছে, ম্যানেজ করতে পারছে না। তার কিউ লম্বা হয়ে যাচ্ছে। কিউ মানে হাসপাতালে দীর্ঘ লাইন হচ্ছে। আগে এমার্জেন্সিতে, ইভেন আমি আসার পরেও দেখেছি, এমার্জেন্সিতে গেলে 1.5-2 ঘন্টার মধ্যে মোটামুটি ভাবে ম্যানেজ হচ্ছে। এখন সেটি বেড়ে গিয়ে, মানুষ যেহেতু বেড়েছে, সেই কিউ বেড়ে গিয়ে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত চলে গিয়েছে সেই কিউ। সহকর্মীবৃন্দ, বাংলাদেশের হসপিটাল, ধরেন বরিশাল মেডিকেল কলেজ, আমরা বরিশালের নেতারা এখানে আছেন, আপনাদের ওখানে যে বরিশাল মেডিকেল কলেজ আছে, এই মেডিকেল কলেজে সরকারের পক্ষ থেকে ডাক্তার, নার্স, বেড, অপারেশন থিয়েটারের ওষুধপত্র বা ইমার্জেন্সির ওষুধপত্র যাই কিছু বলেন না কেন, প্রতিদিন ধরেন 1,000 মানুষকে সাপোর্ট দেওয়ার মতন ক্ষমতা আছে সেই হাসপাতালের, বেড সংখ্যা সবকিছু বিবেচনায়। কিন্তু আপনার রোগী কিন্তু 1,000 আসছে না, প্রতিদিন 3,000 রোগী আসছে, 3,000 রোগী আসছে। আজকে 3,000 এসেছে, আপনি 1,000কে মোটামুটি ভাবে সাপোর্ট দিলেন, 2,000 কিন্তু লাইনের সিরিয়ালে রয়ে গেল। ভোটটা শেষ হয় সকাল হতে হতে আগামীকাল কিন্তু আরো 3,000 হয়ে গেল, 5,000 হয়ে গেল, 5,000। আপনি গতকালকের সিরিয়ালের 1,000কে নিয়ে আসেন, বাকি রয়ে গেল 4,000, পরের দিন আরো 3,000 হয়ে গেল 7,000। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা যেটা করতে চাইছি সহকর্মী, এখানে দুটো পয়েন্ট ক্লিয়ার করব। দুটো জিনিস আপনাদেরকে, অনেক জিনিস ওনারা বলেছেন, আমি যা বলবো খুব সম্ভবত সেটাও বলেছেন, তারপরে আমি বলছি
আমরা যেটা ইমিডিয়েট করতে চাচ্ছি, এখন যদি একটা হাসপাতাল সরকারি, আমরা কিন্তু কমিট করে দিতে পারি, এই যে নির্বাচনী জনসভা শুরু হবে, যেখানে যাবো বলে দিতে পারি আমরা 100 বেডের হাসপাতাল, 100 বেডের হাসপাতাল, 100 বেডের হাসপাতাল, সবাই কিন্তু খুব তালি দিবে আমাদের। কিন্তু এটা কতটুকু বাস্তবধর্মী হবে? আমরা যদি 64টা জেলাতে 200 বেডের, 300 বেডেরও হাসপাতাল বলে আসলাম জনসভায়, কিন্তু বাস্তবে আমরা কতটুকু করতে পারবো? আমরা হিসাব করে দেখলাম, আমাদের সব রকম তথ্য সংগ্রহ করে আমরা দেখলাম, এই মুহূর্তে সরকারের যেই ক্যাপাসিটি আছে, বেড সংখ্যা, ডাক্তার, নার্স, সবকিছু হসপিটালের, বেসরকারি ব্যবস্থাতেও মোটামুটি সমান পরিমাণ আছে। বেসরকারিতে বরং খুব সম্ভব বোধহয় একটু বেশি, ডক্টর জিয়া এবং ডক্টর পাভেল ভালো বলতে পারবেন, একটু বোধহয় সামান্য একটু বেশি, 1-2% বেশি আছে সংখ্যার ভিত্তিতে। আমরা এখানে দুটো বিষয় চিন্তা করছি। ভাই, আমরা তো রাজনৈতিক, ইনশাল্লাহ নির্বাচিত তো রাজনৈতিক সরকার হবো, তাই না? মানুষের কাছে দায়বদ্ধতা থাকবে, তার মানে আমরা যত দ্রুত মানুষকে সেবা দিতে পারবো, মানুষ আমাদের উপরে তত বেশি হ্যাপি থাকবে, তাই তো? একটা হাসপাতাল করবেন আপনি, টেন্ডার একনেকে পাস হবে, ক্যাবিনেটে পাস হবে, টেন্ডার হবে, এই হবে ওই হবে, আবার ফ্যাকরা লাগবে, এই হবে ওই হবে, 5 বছর পার কিন্তু আপনার নো হাসপাতাল, জায়গা শুনো, জায়গা আপনি নিয়েছেন কিন্তু জায়গা ফাঁকা, নো বিল্ডিং, নাথিং ওখানে। গেল গিয়ে 5 বছর, লোকে তখন বলবে কি 5 বছর আগে যে কইছিলে হাসপাতাল করবা, করো নাই কেন? আপনি কি পাবলিকরে বুঝাইতে পারবেন ভাই টেন্ডার প্রক্রিয়ার সমস্যা, জটিলতা? পাবলিক এগুলো বুঝতে রাজি না, পাবলিক এসব বুঝতে রাজি না। তাহলে এই সমস্যাটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করব? এই সমস্যাটাকে আমরা একটা উপায় বের করেছি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ধরেন, উদাহরণ হিসেবে বলছি, ঢাকার যে পিজি হাসপাতাল, এই পিজি হাসপাতালে ক্যান্সারের যে কিমো দেয়, মেশিনে আছে একটা কিমো দেয় যে ক্যান্সারের চিকিৎসা করে, এই কিমো মাসে 100 জন মানুষকে কিমো দিতে পারে। পিজি হাসপাতালে যে মেশিনটা আছে, ওখানে লাইন হচ্ছে 200 জনের। এখন এই 100 জন শেষে হতে 101 জন আস্তে আস্তে ও বেচারা তো আরো অসুস্থ হয়ে যাবে। ঠিক একইভাবে ধরেন, ঢাকায় অনেক হসপিটাল আছে, তো এই মুহূর্তে নাম মনে নেই আমার। ঢাকার প্রাইভেট হসপিটালের মধ্যে মনে পড়লে একটাই নাম প্রথমে মনে আসে, এভার কেয়ার। ম্যাডাম যেহেতু আছেন, স্বাভাবিকভাবে ওই নামটা সবচেয়ে প্রথমে আমার মাথায় আসে। ধরেন আমরা এভার কেয়ারকে নিলাম। এভার কেয়ার তো প্রাইভেট হসপিটাল, অনেক দামি হসপিটাল, তারও একটা মেশিন আছে ওখানে, সেটারও 100 জন ক্যাপাসিটি। কিন্তু যেহেতু দামি হসপিটাল, সবাই তো, একজন রিক্সা চালক, একজন সিএনজি চালক, একজন মুদির দোকানদার, অথবা একজন গৃহকর্মী, বা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, একজন ছোটখাটো লয়ার, একজন ছোটখাটো ডাক্তার, বা যেই একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, যেই ধরেন না কেন, এরকম তাদের পক্ষে তো হয়তো বা সম্ভব না। আর যদি সম্ভব হয়, সহায় সম্পত্তি সব বেচে একদম ফতুর হয়ে যাবে বেচারা এই মানুষগুলো, যদি এবার কেড়ে চিকিৎসা করতে হয়। আমরা যেটা করতে চাইছি, ওই যে পিজি হাসপাতালে যে এই যেই 100 জনকে ট্রিটমেন্ট দিল, তারপরে মূল মূল কয়েকটি, যেমন ধরেন ক্যান্সার, যেমন ধরেন কিডনি ডায়ালিসিস, যেমন ধরেন কার্ডিয়াক প্রবলেম, কিডনি রিপ্লেসমেন্ট বা কিডনির এই বিষয়গুলো, এই ধরনের সিরিয়াস, যে সর্দি কাশি না, পেট খারাপ না, ডায়রিয়া, ম্যালেরিয়া, এইগুলো না, কিন্তু ওই ধরনের সিরিয়াস যেগুলো বিষয়, এই বিষয়গুলো আমরা ওই প্রাইভেট যেগুলো হসপিটাল, যাদের ক্যাপাসিটি আছে, স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে, আমরা স্ট্যান্ডার্ড বেঁধে দেবো, তাদের সাথে আমরা একটা কন্ট্রাক্ট করব যে ভাই, আমিও জানি আমার খরচ কত, সরকারি খরচ কত, তোমার খরচও আমি জানি। তোমার খরচ প্রত্যেক পেশেন্টকে দেওয়ার জন্য 30,000 টাকা লাগে, কিমো দেওয়ার জন্য, ক্যান্সার পেশেন্ট যদি যায়, আমি তোমাকে কিমোর খরচটা দিব। ঠিক আছে, কেবিন খরচ তুমি তার কাছ থেকে, তাকে যদি ওয়ার্ডে রাখো তুমি এর বেশি নিতে পারবা না, তুমি তাকে কেবিনে রাখবা না, তুমি তাকে ওয়ার্ডে রাখো, তুমি এর বেশি নিতে পারবা না, মিনিমাম এতটুকু তোমাকে, ম্যাক্সিমাম তুমি এত চার্জ করতে পারবা। এরকম একটা কন্ট্রাক্ট তাদের সাথে আমরা করব। তাহলে যেটা সুবিধা হতে পারে, সবকিছু আমাদেরকে পরিসংখ্যান থেকে আমরা সবকিছু যা বলে, যে তখন আমরা রোগীগুলাকে বিভিন্ন জায়গায় ভাগ করে দিতে পারবো। আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা হবে, রোগীগুলোকে আমরা সাথে সাথে দ্রুততার সাথে ট্রিটমেন্ট দিতে পারবো আমরা। হ্যাঁ, এখানে কিছু ঘাপলা হবে, কেউ কেউ কিছু ঘাপলা করতে পারে, কিন্তু ঘাপলা হবে সেটাকে আমরা ঠিক করবে। যারা 2 নম্বরই করবে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করব, যারা 2 নম্বরই করবে তাদেরকে আমরা শাস্তির ব্যবস্থা করব। কিন্তু তাই বলে মানুষকে তো চিকিৎসা থেকে বঞ্চিত করতে পারি না। মানুষের দাবি হচ্ছে যে কত দ্রুত তুমি আমাকে চিকিৎসা দিতে পারবা, মানুষ তো সরকারের কাছে এটাই চাইবে, তাই নয় কি? মানুষ সরকারের কাছে চাইবে, তোমার এবারে আমি ভোট দিয়েছি, তুমি যত দ্রুত পরে আমার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মানুষ তো এটা চাইবে, মানুষকে তো শুনবে নাকি টেন্ডার কেন হলো না, কি হলো না?
কাজে আমরা যদি এই জিনিসটা চালু করতে পারি 3 থেকে 6 মাসের মধ্যে আমরা এই মানুষগুলোকে চিকিৎসা সুবিধা দিতে পারবো। এবার আসুন আরেকটি বলি, মেইন দুটো পলিসির মধ্যে এবার আসুন আরেকটি বলি। আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই। এখানে খুব সম্ভব একজন বোধহয় বলছিলেন যে গ্রামের মানুষ হোক, মফস্বলের মানুষ হোক, কারো ব্লাড প্রেশার এই সেই এটা সেটা বিভিন্ন সময় ভুগে বেচারা জানতেই পারে না। আমরা হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করব। শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক একটা ভেরি পপুলার একটা মানুষ ছিল, এক গ্রুপ নাম্বার অফ পিপল ছিল। আমরা এরকম হেলথ কেয়ারার করব, এদেরকে আমরা ট্রেনিং দিব, মোটামুটিভাবে ট্রেনিং দেবে। এরা গ্রামে ঘরে 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 প্রত্যেকটা মানুষের কাছে যাবে, প্রত্যেকটা মানুষের কাছে তারা গিয়ে মা বোনদের কাছে যাবে, তাদেরকে বলবে ভাই এই জিনিস আপনি খেন না তাহলে হার্টের প্রবলেম কম হবে, এই জিনিস খেন না ডায়াবেটিস কম হবে, এই জিনিস খেন না কিডনির প্রবলেম কম হবে। এরকমভাবে তাদেরকে বুঝাবে এবং ছোটোখাটো অসুখ যেটা ঘরে বসে সেরে দেওয়া যায় সেই চিকিৎসা ব্যবস্থা আমরা তাদেরকে শিখাবো, সেই ওষুধপত্র পর্যন্ত আমরা তাদেরকে দিব। লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? ওই যে একটু আগে বলেছিলাম যে হাসপাতালে প্রতিদিন 1,000 ক্যাপাসিটি, কিন্তু লাইন পড়ছে 3,000, সিরিয়াল হচ্ছে 3,000। আপনি যদি এই 3,000-এর সিরিয়ালকে কমিয়ে 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 আস্তে আস্তে নিয়ে আসতে পারেন, ওই 1,000-এ নিয়ে যেতে পারেন, তাহলে হবে কি, তাহলে আপনি হসপিটালকে রাষ্ট্র যেই বা সরকার যেই সাপোর্টটা দিচ্ছে, ওখানে যেই ডাক্তার থাকবে নার্স থাকবে, তারাও এই মানুষগুলোকে বেটার চিকিৎসা দিতে পারবে। এই মানুষগুলো যাদের আসলেই প্রয়োজন হসপিটালে যাবার, আসলেই প্রয়োজন হসপিটালে চিকিৎসা পাবার, তখন তারা চিকিৎসা পাবে। এবং এর মধ্যে তো আমরা প্রাইভেট পার্টনারশিপ যেটা করছি সেটার মাধ্যমে তো আমরা ছড়িয়েও দিচ্ছি জিনিসটাকে, ব্যালেন্স করে নিয়ে আসছি আমরা জিনিসটাকে। এই গেল আমাদের স্বাস্থ্যের লক্ষ্য। কর্মসংস্থানের ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরেছি, পরিবেশের ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরেছি। ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড যেহেতু পপুলার, আমার ধারণা আপনারা নিজেরাই প্রশ্ন করে অনেক কিছু জেনে নিয়েছেন। ফ্যামিলি কার্ডের লক্ষ্য কি? ফ্যামিলি কার্ডের লক্ষ্য খালেদা জিয়া শুরু করেছিলেন শিক্ষিত মা তৈরির। আমরা আগামী বিএনপি সরকার ইনশাল্লাহ চাই স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা, যারা শিক্ষিত হয়েছে, শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত সব মাকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কৃষক কার্ড, এখানে প্রায় প্রত্যেক অনেকেই আছেন যারা আপনারা কৃষির সাথে জড়িত। এখানে 10টা সুবিধা দিতে চাই আমরা এই কৃষি কার্ডের মাধ্যমে। আমরা যতই বলি জিনিসের দাম কমাতে হবে, আমরা যতই বলি এই করতে হবে ওই করতে হবে কৃষিতে, কিন্তু কৃষককে যদি মিনিমাম সাপোর্টটা আমরা দিতে না পারি, সেটা এইখানে ডিলারের কথা আপনি বলেছেন, একজন সহকর্মী ডিলারের কথা বলেছেন, হ্যাঁ ওগুলো আছে, কিন্তু এখন স্বৈরাচার মানে তাদের লোককে দিয়ে গেছে। আপনি যদি এখন বলেন যে ওদেরকে বাদ দিয়ে সব আমাদের ছেলে পেলে দিতে হবে, ভাই এটাও তো ন্যায্য কথা হলো না, এটাও কিন্তু ন্যায্য হলো না, এটাও ন্যায্য হলো না। আপনাকে দিতে হবে যোগ্য লোকের হাতে। এটা তো রাজনৈতিক বাঁটা বন্টন হতে পারে না। এটা যাদেরকে দিলে, যাদের ওই কাজের অভিজ্ঞতা আছে, ওই ডিলারশিপের অভিজ্ঞতা যাদের আছে, যারা ঠিকভাবে কাজটা করতে পারে, ওরকম সেট আপ আছে, আমাদেরকে সত্যিকার ভাবে দিতে হবে। আমার দলের বহু নেতাকর্মী আছে, বহু ছেলে আছে যারা পড়ালেখা কমপ্লিট করতে পারেনি, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, স্বৈরাচার সবকিছু, তারা সহ দেশের আর যুব সমাজের জন্য কিন্তু আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। অনেকগুলো ব্যবস্থা আছে, আপনারা যদি কাজে দেখেন, এইভাবে ট্রেন করে করে করছি। কাজে আমাদেরকে, মানুষ আমাদের কাছে ভিন্ন কিছু প্রত্যাশা করে, যে যেটা ন্যায় সেটা প্রত্যাশা করে, একদিনে সম্ভব না। কিন্তু আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, আমার এইখানে উপস্থিত যত নেতাকর্মী আছেন, আপনারা আজকে উপস্থিত এই 850 মানুষ, আপনারা যদি স্ব অবস্থান থেকে আপনাদের নিচে যারা নেতাকর্মী আছে, আপনাদের সহকর্মী আছে, সবাইকে নিয়ে যদি আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, রাজনীতি আমার চেয়ে আপনারা যে কম বুঝেন তা না। ক্ষেত্র বিশেষে আপনাদের অনেকের অভিজ্ঞতা আমার থেকে বেশি, অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি। আমাদের বেশি অভিজ্ঞতা থাকুক বা কম থাকুক, এতটুকু নিশ্চয়ই আমরা সকলে বুঝেছি, যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম, যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আপনারা গুলশান অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের যারা মোটামুটিভাবে প্রত্যাশিত প্রার্থী ছিলেন, এরকম আমরা যাদেরকে ডেকেছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে।
কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হয়ে যাবে বলছি? প্রতিবার আপনারা খেয়াল করে দেখেন, আপনি বিএনপি বলেন না, ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যান্ড হিস্ট্রি যা বলে, প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে। প্রত্যেকবার আপনারা, কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে। সহকর্মীবৃন্দ, কেউ মানুক না মানুক, কারো ভালো লাগুক না লাগুক, কিচ্ছু যায় আসে না। আমরা জানি সকল সময় যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে, বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য। আজকে আমাদের গত 7 দিন ব্যাপী যেই আলোচনা সভা ছিল, দেশ গড়ার পরিকল্পনা, আপনাদের সামনে স্টেজে লেখা দেশ গড়ার পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা তখনই বাস্তবায়িত করতে পারবো, দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারবো, যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে এবং তাদেরকে পিছু হটানোর ক্ষমতা এবং শক্তি একমাত্র আপনাদের আছে। আপনারা যারা বিএনপি করেন, আপনারা যারা শহীদ জিয়ার রাজনীতি করেন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতি করেন, একমাত্র সেই শক্তি, সেই যোগ্যতা, সেই ক্ষমতা আপনাদের আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম তা না, সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম, কতটুকু করতে পারলাম দেশ এবং জাতির জন্য। আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করতে পারেন, আগামী দিনে আপনার সন্তান, আপনার নাতিপুতি, এরা ভালো থাকবে, আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে। প্রিয় সহকর্মীরা, আজ সময় এসেছে নিজে কি পেলাম সেটা ভুলে যাবার, কি দিতে পারলাম, কি দিচ্ছি, কি দিব দেশ এবং জাতিকে। যদি দিতে পারি তাহলেই ইনশাল্লাহ আমরা কিছু পাবো, সম্মান পাবো, মর্যাদা পাবো, শান্তি পাবো। আসুন আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা। আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। প্রিয় সহকর্মীবৃন্দ, রাজনৈতিক সহকর্মী হিসাবে আপনাদের কাছে আমি এটাই প্রত্যাশা করি যে আমাদের পরিকল্পনা যা আপনারা সারাদিন মিলে, নান্নু একটু আমার সাথে কথাটা শোনেন, ঝালকাঠির নান্নু 2 মিনিট পরে নিজে কথা বলেন, আমি শেষ করে দেবো এখনই। আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত, আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত যে কাগজগুলো আপনাদের কাছে আমরা তুলে দিলাম, প্রথমেই আপনারা হাত তুলে বলেছেন, স্বীকার করেছেন, আমি ধরে নিতে চাই, বিশ্বাস করতে চাই, শুধু হাত তোলার জন্য আপনারা হাত তোলেননি, আপনারা বিশ্বাস করেন বলেই আপনাদের বিশ্বাস থেকে আপনারা হাত তুলেছেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি, আমরা ধীরে ধীরে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। তাহলে এইগুলোর নিয়ে যেতে হবে জনগণের কাছে, এই কাজগুলোর সাথে, এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণ যাতে বুঝতে পারে ইয়েস, বিএনপির পরিকল্পনা আছে। সহকর্মীবৃন্দ, আপনারা তো প্রত্যেকে পলিটিশিয়ান, প্রত্যেকে আপনারা রাজনীতিবিদ, এই ঘরে উপস্থিত। আপনাদেরকে আমি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময় দিলাম, আপনারা একটু চিন্তা করে বলেন তো, এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে, আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে? আর কোন দল দিয়েছে?
আর কোনো দল দেয়নি, একমাত্র আপনারা দিয়েছেন, একমাত্র আপনারা দিয়েছেন। কাজে আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে নারীদেরকে স্বাবলম্বী হতে চেষ্টা করবেন। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে কৃষককে, কৃষকের অর্থনীতিকে, মেরুদণ্ডকে তাকে সাহায্য করবেন শক্তিশালী হতে, তার মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য। আপনার কাছে পরিকল্পনা আছে আগামী দিনের ভবিষ্যৎ সন্তানদেরকে কিভাবে গড়ে তুলবেন। আপনার কাছে পরিকল্পনা আছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে গড়ে তোলার যে কারিগর, প্রাথমিক শিক্ষক, তাদের জন্য আপনি কি করবেন, তাদেরকে কিভাবে ট্রেনিং করে, তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলবেন যাতে তারা সঠিকভাবে শিক্ষা দিতে পারে। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যাতে তারা ফ্রাস্ট্রেটেড না হয়ে পড়ে, যাতে তারা দিশেহারা হয়ে না পড়ে। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে খাল খননের মাধ্যমে নদী খালগুলোতে পানি দিয়ে ভরাট করবেন। আপনার কাছে পরিকল্পনা আছে কিভাবে আপনি পরিবেশকে পরিবর্তন করবেন। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি আগামী দিনে কিভাবে আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আপনারা শুধু লেখাপড়া না, আপনি লেখাপড়া, আর্ট, কালচার, স্পোর্টস সবকিছুতে কিভাবে সুন্দরভাবে তাদেরকে গড়ে তুলবেন। প্রত্যেকটি বিষয়ে আপনাদের কাছে পরিকল্পনা আছে। এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি দেশকে যা অতীতে পরিচালনা করে যেরকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে, বিএনপি আবার সেটা করতে পারবে, কারণ পরিকল্পনা একমাত্র বিএনপির কাছে আছে। এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই আত্মবিশ্বাস কি আছে? আপনারা কি এটা বিশ্বাস করেন যে আপনাদেরই সেই ক্ষমতা আছে? তাহলে নেতৃবৃন্দ আসেন, নেতৃবৃন্দ তাহলে আসেন। ঘরে বসে থাকার আর সময় নেই। সময় আছে ঘরে বসে থাকার? সময় নেই। আপনাকে নিয়ে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে। সহকর্মীবৃন্দ, আমি জানি এখানে আপনারা অনেকেই উপস্থিত আছেন যারা আপনারা হয়তো মনোনয়ন চেয়েছিলেন, আপনাদেরকে হয়তো আমরা দিতে পারিনি, আপনারই আরেক সহকর্মীকে আমরা দিয়েছি। আপনার কাছে এই মুহূর্তে কোনটি বড়, দল না ব্যক্তি? ব্যক্তির চেয়ে অবশ্যই দল বড়। তার মানে নির্বাচনের যখন বিষয় আসবে আপনাকে দাঁড়াতে হবে আপনার দলের পাশে, আপনার দলের সাথে আপনাকে দাঁড়াতে হবে। এবং নির্বাচন শেষে যখন আপনি জনগণের রায় ইনশাল্লাহ পাবেন, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের মানুষের পাশে, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের জন্য। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। আসেন আমরা প্রত্যেকে নিজেকে তৈরি করি জনগণের দেওয়া সেই দায়িত্ব ইনশাল্লাহ যাতে আমরা পূরণ করতে সক্ষম হই, জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই। নেতৃবৃন্দ, আর 5 মিনিট পরে, 10 মিনিট পরে আপনারা এই ঘর থেকে বেরিয়ে যাবেন। যেই ফোল্ডারটি আপনারা আজকে সারাদিন বহন করেছেন, দয়া করে এই ফোল্ডারটি ফিরে গিয়ে নিজের ঘরে রেখে দিবেন না, টেবিলের উপরে বা শেলফের উপরে রেখে দিবেন না। ফোল্ডারের ভিতরে যতগুলো কাগজ আছে, এই কাগজের যে বিষয়গুলো আছে, যেই বিষয়গুলো নিয়ে আপনারা সারাদিন আলোচনা করেছেন, আপনি এখানে কষ্ট করে এসেছেন, আপনি সময় অর্থ ব্যয় করেছেন, সারাদিন 8-9 ঘন্টা 10 ঘন্টা সময় এখানে ব্যয় করেছেন, আসতে আপনার নিজের পকেটের পয়সা খরচ করে এসেছেন। এই যে এখানে হল ভাড়া হয়েছে, দল এই অর্থের সংস্থান করে হলটি ভাড়া করেছে, দুপুরে আপনারা খাওয়া দাওয়া করেছেন, সেই খাওয়ার ব্যবস্থা দল অর্থের সংস্থান করে সেই খাওয়ার ব্যয় ভার বহন করেছে। সহকর্মীবৃন্দ, আপনি যদি ফোল্ডারটি নিয়ে গিয়ে শুধু আপনার ডেস্কে রেখে দেন, টেবিলে রেখে দেন, সাইড টেবিলে রেখে দেন, পড়ার টেবিলে রেখে দেন, ঘরের কোনায় রেখে দেন, তাহলে আপনার এই সময়, দলের এই অর্থ সবকিছু অপচয় হয়ে যাবে। আমরা তো এই অপচয়টা করতে দিতে পারি না, হতে দিতে পারি না। আপনাকে ফিরে যেতে হবে। আপনি যদি সত্যিই বিশ্বাস করে থাকেন আপনার রাজনীতির আদর্শে, আপনি যদি আজকে সত্যিই বিশ্বাস করে থাকেন যে এই কাজগুলো করার মাধ্যমে দল দায়িত্বপ্রাপ্ত হলে পরে দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবে, তাহলে আপনি প্রত্যেকটি কপির 10 কপি করেই ছাপাতে পারেন, 100 কপি করেই ছাপাতে পারেন, আর 5000 কপি করেই ছাপাতে পারেন। আপনার যতটুকু সামর্থ্য। আপনার পরিবারে এরকম অনেক ধানের শীষের সমর্থক আছে যে আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে। আপনার দলের মধ্যে এরকম অনেক আপনার সহকর্মী আছে
যারা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে, যারা এখানে আসতে পারেনি কিন্তু এইটি পেলে আপনাকে সাহায্য করতে পারবে, এরকম হাজার হাজার ছাপিয়ে দেওয়ার জন্য দয়া করে তাদের সহযোগিতা নিন এবং নিয়ে আপনার যে সহকর্মী আছে তাদেরকে বোঝান, আপনি জানান আপনি কি জানলেন, আপনি কি বুঝলেন, এবং তারপরে ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে দিন, ঘরে ঘরে শিক্ষকদের কাছে পৌঁছে দিন, মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিমদের সাহেবদের কাছে পৌঁছে দিন, স্কুল কলেজগুলোতে তরুণদের কাছে পৌঁছে দিন যে তাদের ভবিষ্যৎ আমরা কিভাবে চিন্তা করছি, কি পরিকল্পনা করছি। নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া এই যুদ্ধে কিন্তু আমরা জিততে পারবো না। আপনাদের অলসতা আমাদেরকে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু আপনাদের কঠোর শ্রম এই যুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করবে। আপনারা স্বৈরাচারকে মোকাবেলা করে এসেছেন, আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছেন, সেই রাতের বেলায় সাদা ডিবির গাড়িকে উপেক্ষা করে এসেছেন, আপনারা পুলিশের গুলিকে আপনারা উপেক্ষা করে এসেছেন, গুম খুমকে উপেক্ষা করে আপনারা আজ এই জায়গায় এসে বসেছেন। এখন আমরা হেরে যাওয়ার জন্য বসিনি, এখন আমরা সারাদিন কষ্ট করেছি জিতার জন্য। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয় তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণকে আমাদের ভালো মন্দ সবকিছু বোঝাতে হবে, জনগণকে বলতে হবে, এই সারাদিনের কথাগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমি কি পাবো আপনাদের সহযোগিতা? শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা, জনগণের কে সাথে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এই তিনটি বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। পাবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।